যে সেনাবাহিনী এবং বিএনপিকে দূরে ঠেলে দিয়ে কাদের কাছে টেনে নিচ্ছেন অন্তর্বর্তী সরকার, এই এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি? আসলে কেন ইউনূস সরকার সবাইকে, বিশেষ করে বিএনপির মতো একটি বড় দলকে প্রতিপক্ষ মনে করছেন? অসংখ্য ধন্যবাদ হিরো ভাই, এবং আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে, যে কেন আমাদের এই জুলাই আন্দোলনের অন্যতম প্রধান যে দুটো স্টেক হোল্ডার অর্থাৎ সেনাবাহিনী এবং বিএনপি, তাদেরকে এই সরকার তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেললো। কারণ আপনি জানেন যে নাহিদ এবং সার্জিস তারা যখন হারুনের সেই ভাতের হোটেলে ডিবি কার্যালয়ে গিয়ে যখন তারা চাপে পড়ে একসময় আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিল, তখন মাঠে থেকে আন্দোলন কিন্তু সক্রিয় করতে ভূমিকা রেখেছিল এই রাজনৈতিক দলগুলো। বিএনপির মতো রাজনৈতিক দলই কিন্তু তখন আন্দোলনটাকে বেগবান করতে মাঠে থেকে ভূমিকা রেখেছিল। আর তার পাশাপাশি সহায়ক শক্তি হিসেবে ছিল সেনাবাহিনী। আমার কাছে আপনার কাছে এরকম অসংখ্য ফুটেজ আছে যে 4 আগস্ট থেকে সেনাবাহিনী কিন্তু গুলি করেনি জনতার উপরে, এরকম অসংখ্য ফুটেজ আছে। এবং 4 তারিখ থেকে কিন্তু রাজপথে জনতা বলছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো কখন জনগণ এই ধরনের কথা বলতে পারে? যখন দেখে যে সেনাবাহিনী তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন হ্যাঁ, আপনি এর পাল্টা ন্যারেটিভও দাঁড় করাতে পারেন যে অতি উৎসাহী কিছু সেনা কর্মকর্তা তারা যে গুলি চালায়নি তা কিন্তু না, কেউ কেউ গুলিও চালিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। কিন্তু 5ই আগস্টে আপনি দেখবেন যে এই গুলিটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যায়, কারণ তখন সেনাবাহিনী থেকে একদম পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আর কোনো ছাত্রজনতার উপরে গুলি করব না। আর সেনাবাহিনী আমাদের পক্ষে চলে এসেছিল বলেই কিন্তু এই আন্দোলনটা শেষ পর্যন্ত সফলতার পরিণতি রেখেছিল। এখন আপনি যদি বলেন যে এই আন্দোলনে যদি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারা যদি সম্পৃক্ত না হতো, সেনাবাহিনীর মতো একটা এরকম সুশৃঙ্খল ফোর্স তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ছাত্রদের এই গণ অভ্যুত্থান কিন্তু সফল হতো না, বা হতে গেলেও আপনি কিন্তু দেখতেন যে তখন আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হতো। এখন এই বাস্তবতাটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখন দেখা যাচ্ছে এই সেনাবাহিনী এবং বিএনপি ডক্টর ইউনূসের সরকারের কাছে বিরাট ভাজন হয়ে গেছে, কারণ তাদের একটাই দোষ যে তারা এখন নির্বাচন চাচ্ছে। আপনি যদি নির্বাচন না চাইতেন, সেনাপ্রধান যদি বলতো না যে আমার বাহিনীকে আমি ব্যারাকে ফিরিয়ে নিতে চাই, আমি দ্রুত নির্বাচন চাই, এই কথাগুলো যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান না বলতেন, তাহলে কিন্তু আজকে এই ডক্টর ইউনূসের সাথে তার কিন্তু এই সমস্যা যে তৈরি হয়েছে, বা ডক্টর ইউনূসের এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার সাথে তাদের যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটার মূল কারণই কিন্তু যে সেনাপ্রধান কেন নির্বাচন চাচ্ছেন। এবং সেনাপ্রধানের কথার সাথে কিন্তু একমত হয়েছে বিএনপি। বিএনপিও কিন্তু চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো দেখা যাচ্ছে যে সেনা প্রধানের চাওয়া বিএনপির চাওয়া এটা এক সুতায় গেঁথে গিয়েছে। তো এখন কোন উপায় অন্তর না দেখে এই সরকার এবং এই সরকারেরই আস্থাভাজন কিছু ইউটিউবার বিদেশ থেকে তারা সম্মিলিতভাবে এখন একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে যে ভারত তারাও চায় দ্রুত নির্বাচন হোক, সেনাপ্রধান তিনিও চান দ্রুত নির্বাচন হোক, বিএনপি তারাও চায় দ্রুত নির্বাচন হোক, অতএব এরা সবাই রয়ের এজেন্ট, এরা সবাই ভারতের তাবেদার, অতএব দ্রুত নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, ডক্টর ইউনূসকে আরো 5 বছর রাখতে হবে। এই ন্যারেটিভ কিন্তু বাজারে ছাড়ার চেষ্টা করা হচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখুন টিটো ভাই, যে আমাদের মানে মানে কুতর্ক কত ভাবে যে কুতর্ক বাজারে ছাড়া যায়, তার মাঝে অন্যতম একটা কুতর্ক হচ্ছে এটা যে আপনি ওই ভারত কেন নির্বাচন আগে আগে চায়, হাসিনা কেন আগে আগে চায়, বিএনপি কেন আগে আগে চায়, ওয়াকারুজ্জামান কেন আগে আগে চায়, অর্থাৎ এরা সকলে এক সুতোয় গাঁথা, তাই আমরা নির্বাচন আগে চাই না, এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। এখন আমার ডক্টর ইউনূসের কাছে বিনীতভাবে আমি বলতে চাই যে আপনি যদি এতই নির্বাচনকে ভয় পান, আপনি যদি ক্ষমতায়ও থাকতে চাচ্ছেন, নির্বাচনকেও ভয় পাচ্ছেন, আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি জনগণের ভোটের মাধ্যমে নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আপনি তো একটা কিংস পার্টি তৈরি করেছেন, আপনার এনসিপি রয়েছে, আপনার যদি এত রাজনৈতিক উচ্চাভিলাষ থাকে যে আপনি আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান, আপনি জনগণের ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় এসে আপনি আরো 5 বছর কেন, আপনি আরো 10 বছর ক্ষমতায় থাকুন। আপনার তো রাজনৈতিক দল আছে, এনসিপি আছে, আপনি এনসিপির আহ্বায়ক হন, হয়ে আপনি আপনার দল দিয়ে নির্বাচন করে দেখুন না কয়টা মানুষ আপনাকে ভোট দেয়। এখন আপনার যেহেতু ওই ভোট করার মতো হ্যাডম নাই, আপনি যেহেতু জানেন যে নির্বাচিত হয়ে আপনি আসতে পারবেন না, এই কারণে আপনি কিন্তু এখন আপনার যারা ওই তাবেদার ইউটিউবার রয়েছে ফ্রান্সে এবং আমেরিকাতে, এদেরকে দিয়ে আপনি ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যে আচ্ছা ওরা যেহেতু নির্বাচন দ্রুত চাচ্ছে বিএনপি এবং ওয়াকার, অতএব এরা হচ্ছে রয়ের দালাল, এরা রয়ের এজেন্ট, এই ন্যারেটিভ আপনি বাজারে ছাড়ছেন। কিন্তু আমি জনগণকে বলতে চাই যে এইসব ওই ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এই যে ডক্টর ইউনূস যাদেরকে তিনি কাছে টেনে নিয়েছেন, তার কিংস পার্টি এনসিপি বা এই যে এবি পার্টি বা এই যে ছোটন খলিল ফরাদ মজহার, এই যে গ্রুপটাকে তিনি কাছে টেনে নিয়েছেন, আমি মনে করি যে দিন শেষে কিন্তু এরা ডক্টর ইউনূসকে অসম্মানিত করেই কিন্তু ছাড়বে। ডক্টর ইউনূসের একটা অত্যন্ত সম্মান ছিল আমাদের
পাবলিক স্ফিয়ারে, আমরা তাকে সম্মান করি বা করতাম, যে এই মানুষটি নোবেল লরিয়েট, আমাদের মানে একটা গর্ব তিনি। কিন্তু আজকে দেখেন এই গর্বের মানুষটি কিন্তু নিজেকে বিতর্কিত করে ফেলছেন শুধুমাত্র দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য। ডক্টর ইউনূস নিজেও ভালো করে জানেন যে তিনি যদি ভোটের মাঠে দাঁড়ান তাকে কেউ ভোট দিবে না, তিনি যতই জনপ্রিয়তার আসনে থাকুন বা যতই তিনি সম্মানিত মানুষ হন না কেন। এটা ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের ওই যে অনেকগুলো 154 আসনে যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল, ওই কলঙ্কিত নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা কিন্তু, আপনি জানেন যে মুন্সিগঞ্জ 2 আসনের বিএনপির একজন প্রার্থী আব্দুল হাই, এই আব্দুল হাইকে কিন্তু তারা জিততে দেয়নি, তারা নিজেরা জিতে গিয়েছিল। তখন আব্দুল হাই তার আঞ্চলিক ভাষায় এসে তিনি কিন্তু বলেছিলেন যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এবং তিনি বলেছিলেন যে এই তোমরা কি বলো, আরো কিছু গালাগালি তিনি করেছেন যেটা তুমুল ভাইরাল হয়ে যায়, আমরা অনেক এটা নিয়ে হাসাহাসি করেছি। তারপরে যিনি যে বললো এই তোরা মোনাজাত ধরিস কেন বা এইভাবে তিনি যে অনেক মানে জেস্টার পোস্টার দেখিয়েছেন, আমরা খুব হাসাহাসি করেছিলাম এবং এই আব্দুল হাইকে নিয়ে আমরা উপহাস করেছিলাম। কিন্তু এর ভেতরের অন্তর্নিহিত কষ্ট আমরা কয়জন জানি যে কেন আব্দুল হাই এভাবে কথা বললেন? কারণ তিনি তার আসনে, এই বিএনপির আব্দুল হাই কখনো পরাজিত হননি, যতবার দাঁড়িয়েছেন জনগণের ভোটে তিনি জিতেছেন এবং তার এলাকার জনগণের কাছে তার পাহাড় সম জনপ্রিয়তা। এখন আপনি এই মুন্সিগঞ্জের এই আসনে আপনি যতই আব্দুল হাইকে নিয়ে ট্রল করেন, আপনি আব্দুল হাইয়ের পাশে একটা নাহিদকে, সার্জিসকে, হাসনাতকে, আপনি ডক্টর ইউনূসকে দাঁড় করান, ভোটে এরা তুমুল ভাবে পরাজিত হবে। জনগণ আব্দুল হাইয়ের নাম দেখলে বা ওই ধানের শীষের মার্কা দেখলেই কিন্তু ভোট দিবে, এটা হচ্ছে বাস্তবতা। এটা ডক্টর ইউনূস কি জানে না? হাসনাত আব্দুল্লাহ কি জানে না? তারা ভালো করেই জানে যে আপনি আব্দুল হাই একজন ব্যক্তি, তার কথাবার্তা নিয়ে আপনি তাকে ট্রল করতে পারেন, কিন্তু যখন ভোটাভুটি হবে, এই ভোটের মাঠে কিন্তু আপনি দেখবেন যে আব্দুল হাইয়ের মতো একজন নেতার কাছে কিন্তু ধোপেই টিকতে পারবে না অন্য কেউ, এতটাই তার জনপ্রিয়তা। এখন কেন এই জনপ্রিয়তা? কারণ হচ্ছে আমাদের দেশের জনগণ তারা কিন্তু তাদের জনপ্রতিনিধিদেরকে ভালোবাসে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের প্রতি জনগণের একটা আস্থা আছে, কারণ তাদেরকে 5 বছর পর পর জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়, একটা জবাবদিহিতা আছে। এখন হ্যাঁ, এই জবাবদিহিতার কালচারটা হাসিনা বাধাগ্রস্ত করেছিল 2014 সাল থেকে। আমরা 2014, 2018, 2024-এ আমরা 3টা টার্মে আমরা ভোট দিতে পারিনি, এই হাসিনা ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল। এখন আমরা দেশটাকে রাইট ট্র্যাকে ফিরে আনতে চাই, আমরা এতদিন ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই, ভোট দিয়ে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই। হাসিনা আমাদেরকে উন্নয়নের গাল গল্প বলতো যে আমরা উন্নয়ন চাই, গণতন্ত্র চাই না, আর এখন ডক্টর ইউনূস বলছে যে আমরা সংস্কার চাই, আমরা ভোটাভুটি চাই না। তো একই তো জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আপনি জনগণকে যদি মানে বোকা ভাবেন, বোকা ভেবে যদি আপনি মনে করেন যে আমি এভাবে ক্ষমতায় টিকে যাব ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু হবে না। আপনি কেন সেনাপ্রধানকে দূরে ঠেলে দিয়েছেন, আপনি কেন বিএনপিকে দূরে ঠেলে দিয়েছেন, আমরা কিন্তু সেটা বুঝি। কারণ আপনার এখন মাথার মধ্যে রাজনৈতিক উচ্চাভিলাষ চেপে বসেছে, আপনি চাচ্ছেন যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকতে এবং অন্যায়ভাবে টিকে থাকতে, কুতর্ক বাজারে এনে আপনি টিকে থাকতে চাচ্ছেন, কারণ আপনি জানেন যে নির্বাচন করে জিতে আসার মতো অ্যাবিলিটি আপনার নাই। এখন আপনি এর জন্য ষড়যন্ত্র করা শুরু করেছেন। এখন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের কাছে বলতে চাই যে সর্বশেষ যেই ষড়যন্ত্রটি ডক্টর ইউনূসের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে কাতারের রাজধানী দোহাতে হয়েছে, এবং এই দোহাতে তারা যে ষড়যন্ত্রটা করেছে সেটা হচ্ছে যে কয়েকদিন আগে স্টেট ডিপার্টমেন্টের একটা প্রতিনিধি দলের সাথে দেখা করেছে এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং দোহার শেরাটন হোটেলে কিন্তু এই মিটিংটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন চার্জ d'affaires ট্রেসি অ্যান জ্যাকবসন। এবং রাখাইন রাজ্যে প্রস্তাবিত যে মানবিক করিডোর, এটা নিয়ে ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কিন্তু এই দোহা। তো এখন এই যে খলিলুর রহমান, তার সাথে আলোচনার পরপরই কিন্তু এই স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি দল বৈঠক করেছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে, এবং এই বৈঠকটি শফিকুর রহমানের সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এই দোহার শেরাটন হোটেলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার শফিক তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ, তাকে কেন একটা ষড়যন্ত্রের অংশীদার হতে হবে? তিনি যে বৃহস্পতিবারে চুপি সারে দোহাতে গেলেন, কাউকে জানালেন না, আবার শুক্রবারের মধ্যে তিনি প্রত্যাবর্তন করলেন, তিনি ঢাকায় চলে আসলেন। তো আমার কথা হচ্ছে, এই যে বৃহস্পতি শুক্রবার যে তার কোনো খোঁজ পাওয়া গেল না, তার কোনো হদিস পাওয়া গেল না, তিনি গিয়ে যে স্টেট ডিপার্টমেন্টের লোকজনের সাথে দেখা করে আসলেন, আমার প্রশ্ন হচ্ছে তিনি কেন এটা গোপন রাখলেন? যখনই এ ধরনের একটা সফরকে গোপন রাখা হয় তখনই কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ জাগে যে নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র হয়েছে বা এমন কিছু আলাপ আলোচনা হয়েছে যেটা তিনি চাননি যে বাজারে আসুক। তা আমি এই অনুষ্ঠানটি যারা দেখছেন জামায়াত ইসলামীর, বা যদি ডাক্তার শফিক দেখে থাকেন, আমি তাকে বলবো যে আপনি এই বিষয়ে একটা ব্যাখ্যা দেন যে কেন বৃহস্পতিবারে আপনাকে চুপি সারে দোহাতে যাওয়া লাগলো, কেন আপনি চুপি চুপি দোহাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অফিসিয়ালস যারা, তাদের সাথে আপনি
কথাবার্তা বললেন। এখন আমার কাছে যে তথ্যটি এসেছে সেটা হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা ডক্টর শফিকের কাছে তাদের যে প্ল্যান বি এই পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। অর্থাৎ প্ল্যান বিটা হচ্ছে যে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলে তো তখন সেক্ষেত্রে কিভাবে এই এনসিপি এবং জামায়াত মিলে বিএনপি কে আটকাতে পারে এবং করিডোর যে ইস্যুটা, এই করিডোরের ইস্যুটা তখন কিভাবে আদায় করা যেতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু তারা ডক্টর শফিকের সাথে আলাপ আলোচনা করেছেন। এবং আমি কিন্তু এই তথ্যগুলো দায়িত্ব নিয়েই বলছি, জেনেই বলছি। এখন আমি এখনো বিশ্বাস করতে চাই যে জামায়াতে ইসলামী দিন শেষে তারা জনগণের কাতারেই দাঁড়াবে। তারা এই মার্কিন যুক্তরাষ্ট্র বা খলিলের ষড়যন্ত্রের অংশীদার হবে এটা আমি বিশ্বাস করতে চাই না। কেন চাই না? কারণ এই জামাত ইসলাম তো আওয়ামী লীগের সময় আপনি জানেন যে এটা মজলুম একটি দল, তারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তো আমি চাই না যে এই জামাতের মতো একটা দল তারা এই মুহূর্তে এসে একটা ষড়যন্ত্রের অংশীদার হোক। তারা দোহাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে তারা বিএনপি ঠেকাও একটা কর্মসূচি পালন করুক, এটা আমি আসলে অন্তত জামায়াত ইসলামের কাছে আমি আশা করি না। আমি আশা করবো যে ডক্টর শফিক তিনি এই ব্যাপারে একটা ব্যাখ্যা দিবেন। সাকিব, আপনি যদি আশা না করেন, আমার মনে হয় যে হয়তো আপনি হয়তো মানে ন্যূনতম, আমি জানি না কি কারণে আপনি আশা করছেন না, বাট আমি আশা করি এই জন্যই যে ৭১ সালে তো আমরা তাদের আচরণ দেখেছি, তাদের অবস্থান দেখেছি, তাদের মানে আমি কি বলবো, বাংলাদেশের সাথেই তো তাদের মানে গাদ্দারি দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি জানি না দর্শক আপনারা এটাকে কিভাবে নেবেন। আমি পরিষ্কার করে বলতে চাই, একদম মানে চোখে চোখ রেখে বলতে চাই, এই যা কিছু ঘটছে বাংলাদেশে, যত কিছু ঘটছে বাংলাদেশে, এই যে তর্ক বিতর্ক, ষড়যন্ত্র, গুতাগুতি, সবকিছুর পেছনে জামাতে ইসলামী দাঁড়ায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি যদি এটাকে না পান, এটা যদি না হয়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আর কোনোদিন অনলাইনে মুখ দেখাবো না। এটাই বাস্তবতা। সবকিছুর পিছনে জামাতে ইসলাম, যত রকম দুষ্টামি জামাতে ইসলাম করছে, এবং এটাই বাস্তবতা। এখন আপনারা যারা আছেন জামাত করে এখন আমাকে গালি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাই বাস্তবতা। এবং আরেকটা কি কথা টিটো ভাই জানেন, ওরা জনগণের পালস বুঝে না। কেন বোঝেন আমি আপনাকে বলি, যে দেখেন 1952 সালে যখন তারা বলল যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, তখন আমরা মনে আছে আপনার নিশ্চয়ই যে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তা আমাদের কেন আবেগে লেগেছিল যে আমার মুখের ভাষা, আমি বাংলায় কথা বলি, আমার সেই বাংলা ভাষাকে ওরা কেড়ে নিয়ে ওরা উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। আপনি যখন জনগণের উপর কিছু চাপিয়ে দেবেন, ওটাই কিন্তু জনগণ মেনে নিতে পারে না। যে কারণে কিন্তু জামায়াতে ইসলাম তখন পাকিস্তানের পক্ষে থাকলেও আমরা কিন্তু জামায়াতের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে তখন দাঁড়িয়েছিলাম, এবং আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এত মানুষ লড়াই সংগ্রাম করে ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তো তখন যেভাবে জামাত আমাদের জনগণের পালস বুঝতে পারেনি, যে এই দেশের জনগণ তারা বাংলা ভাষায় কথা বলতে চায়, তারা চায় না যে তাদের মুখের ভাষা কেউ কেড়ে নিতে চায়, এখন এই ২০২৫ সালে এসেও কিন্তু এই জামাত ইসলাম এটা বুঝতে তারা ব্যর্থ হচ্ছে যে জনগণ কিন্তু এখন চায় না যে তাদের ভোটের অধিকার কেউ কেড়ে নেক। এই ভোটের অধিকার ২০১৪ সালে হাসিনা কেড়ে নিয়েছিল, ২০১৮ সালে কেড়ে নিয়েছিল, ২০২৪ সালে কেড়ে নিয়েছিল। একটা প্রজন্ম তারা জানে না যে কি করে ভোট দিতে হয়, কি করে কালো কালিতে হাতটাতে যে একটা কালো কালি দেয়া হয় ভোটের দাগ, ওটা আমরা এক্সপেরিয়েন্স করিনি। এই প্রজন্ম এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখন আপনি সেই প্রজন্মকে যদি ভোট দিতে না দিয়ে আপনি একটা ষড়যন্ত্রের অংশীদার হয়ে বলেন যে না এইভাবেই চলবে দেশ, যেভাবে আপনি এর আগে চেয়েছিলেন ৫২ সালে যে না উর্দুই হবে রাষ্ট্রভাষা, এটা হবে না, পাবলিক খাবে না, বাংলাদেশের জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ এটা মানবে না। আমি মনে করি যত দ্রুত জামায়াত ইসলাম এটা বুঝতে পারবে তত দ্রুত তাদের মঙ্গল হবে। তা না হলে কিন্তু ৭১ সালে তারা যেভাবে পরাজিত হয়েছে, এই ২০২৫-এও কিন্তু তারা পরাজিত হবে। এখন অবশ্যই পরাজিত হবে। এবং আমি আপনাকে একটা কথা বলি আপনাকে, যে এই যে জামাতের পক্ষে যে সব এই যে মানে ইউটিউবার, যাদের জানেন আমরা যাকে ব্রাহ্মণ বলছি বা পীর পীর আউলিয়া বলছি, তারা এবি পার্টি হচ্ছে জামাত বি, এনসিপি জামাত সি। এদের আপনার লাইনটা দেখেন, রাজনৈতিক লাইন দেখুন, একই রকম, এবং এটাই বাস্তবতা, এবং এরা পরাজিত হবে। ৭১-কে যারা ম্ল্যান্ড করতে চায়, স্বাধীনতা যুদ্ধকে যারা ম্ল্যান্ড করতে চায়, তারা বাংলাদেশের রাজনীতিতে পরাজিত হবে। মানে এটা ফাইনাল, ফুল স্টপ, এর বাইরে আর কিছু নেই। জি, কন্টিনিউ সাকিব প্লিজ। এখন
মূল বিষয়টা হচ্ছে কি ভাই, যে এই যে খলিলুর রহমান, সে কিন্তু আপনার এই দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই কিন্তু আপনি দেখেছেন যে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের সাথে কিন্তু এই ইউনূস সরকারের যে দূরত্বটা এটা ক্রমাগত বাড়িয়ে চলেছেন। সর্বশেষ নজির যেটা আপনি এখন স্ক্রিনে দেখাচ্ছেন, যে একটা সাংগ্রিলা ডায়ালগ, যেটাকে বলা হয় যে এশিয়ার প্রধান প্রতিরক্ষা সম্মেলন, এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং প্রতি বছর আমাদের দেশের সেনাবাহিনী প্রধান যারা রয়েছেন তারা এই সম্মেলনে অংশ নেন। গত বছর 2024-এও এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। এবছরের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের, কিন্তু আমরা কি দেখতে পেলাম, জেনারেল ওয়াকারুজ্জামানকে টপকিয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করলেন খলিলুর রহমান। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের সামরিক বাহিনীর প্রধান যিনি, তিনি না গিয়ে এখানে খলিলকে কেন যেতে হলো? কেন একজন মানে বেসামরিক একজন মানুষ তাকে বাংলাদেশের তরফ থেকে এই প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করতে হলো? কেন তিনি একটা এরকম নজিরবিহীন দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করলেন? তো এখন আমি মনে করি কি যে সেনাপ্রধানকে পাশ কাটিয়ে এই ধরনের যে ঔদ্ধত্য তিনি দেখাচ্ছেন, এটা কিন্তু প্রকান্তরে মানে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি তার একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। এবং 2 যুগেরও বেশি সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা খলিল হঠাৎ করে তিনি এই যে মার্কিন প্রেসক্রিপশনে বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসে আমাদের দেশের সামরিক বাহিনীকে, সেনাবাহিনীকে তার মানে পেইড ফ্রান্সে বসবাস করা তার বন্ধু ইউটিউবারকে দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন। লজ্জাজনক যে একটা ছেলে খেলা শুরু করেছেন। বিএনপির মতো একটা সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলকে যেভাবে কালিমালিপ্ত করার জন্য তার বন্ধুকে দিয়ে প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছেন প্যারিস থেকে, এগুলো কি আমরা জনগণ বুঝি না? আমরা তো বুঝি। এর মাধ্যমে খলিল যেটা করলো, ডক্টর ইউনূস যিনি যখন প্রথম ক্ষমতা গ্রহণ করলেন, তিনি যেভাবে সেনা প্রধানের থেকে সমর্থন পেয়েছেন, সেনাবাহিনীর থেকে সমর্থন পেয়েছিলেন, বিএনপির থেকে সমর্থন পেয়েছিলেন, আজকে 10 মাস না যেতে আপনি দেখেন অবস্থা, সেনাবাহিনীর সাথে তার একটা মারাত্মক দূরত্ব তৈরি হলো, বিএনপির সাথে তার একটা মারাত্মক দূরত্ব তৈরি হলো, এবং তার সাথে এখন বন্ধুত্ব বা তার সাথে যারা রয়েছে তারা কারা? ওই এনসিপি, ওই আপনার এবি পার্টি, আর টু সাম এক্সটেন্ট জামায়াত ইসলামী। এখন দিন শেষে এরাই কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু একটা বিপথে পরিচালিত করে দিল, এবং এই বিপথে পরিচালিত হচ্ছেন ডক্টর ইউনূস, এটা তিনি নিজেও উপলব্ধি করতে পারছেন কিনা এটা আমি আসলে বুঝতে পারছি না। যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করি যে তার রাইট ট্র্যাকে ফিরে আসা উচিত। আর যদি তিনি রাইট ট্র্যাকে ফিরে না আসেন, তাহলে আমি এই বক্তব্য, এই প্রশ্নের উত্তর আপনার আমি এভাবেই শেষ করব যে তার পরিণতি কিন্তু খুবই খারাপ হতে যাচ্ছে আগামী দিনে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস কি বলে? আমরা বারবার একটি শব্দ ব্যবহার করি যে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি গর্তে না পড়া পর্যন্ত আপনি তো হুঁশ হবে না। শেখ হাসিনা গর্তে পড়ছে, তারপরে হুঁশ হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের ইউনূস সাহেব, যাকে আমরা বলছি মাথার তাজ, এই মাথার তাজ যখন মানে তাজ সহ যখন গর্তে পড়বে তখন ওনার হুঁশ হবে, তার আগে হবে না। এটি হচ্ছে বাস্তবতা।